আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। এর আগের ক্লাসে আমি অ্যামাইটোসিস এবং মিওসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব। দেখো, মাইটোসিস কোষ বিভাজনটা কী বা কাকে বলে, এটা কোথায় ঘটে এবং এর পর্যায় আর ধাপগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তো চলো পড়াশোনায় চলে যাই। শুরুতে আমরা দেখি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, অর্থাৎ এর সংজ্ঞাটা কী হবে। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা এখন দেখো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম মাতৃকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম যথাক্রমে একবার করে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এবং দেখো, এই এখন পর্যন্ত যেইটুকু লিখলাম এটা হচ্ছে তোমাদের মেইন সংজ্ঞা, এবংটা যুক্ত করলাম সংজ্ঞাটাকে আরো একটু সুন্দর করার জন্য। ঠিক আছে? তোমরা যদি এখানেই লিখে দাও যে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে তাহলেও হবে, কিন্তু এই এবংটা যুক্ত করলে আরো সুন্দর হবে। ঠিক আছে? দুইটা অপত্য কোষের সৃষ্টি করে এবং যথাক্রমে একবার করে বিভাজিত করে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। আচ্ছা, এবং মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই দুটো সমান হয়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় তাকে এটা বলে, এটা মানে মাইটোসিস কোষ বিভাজন বলে। ঠিক আছে? এখানে তোমরা লক্ষ্য করো যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং শিশু কোষ অর্থাৎ অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা এই দুটো সমান হয়, ফলে এটাকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং শিশু কোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকে, এই জন্য এটাকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন। কোষ
কোষ বিভাজনও বলা হয়ে থাকে এইটাকে। ঠিক আছে, প্রথমে দেখো এখানে কি বলছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস, অর্থাৎ সেই কোষটা বিভাজিত হবে, মাতৃকোষ যেটা ওইটার নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম এই সবগুলা একবার করে সমানভাবে বিভাজিত হয়ে যাবে। মাতৃকোষের যেটা যদি একটা মাতৃকোষ হয়, মাতৃকোষের যে নিউক্লিয়াস আছে, যে ক্রোমোজোম থাকবে এবং যে সাইটোপ্লাজম থাকবে, এইগুলা সবগুলাই সমান সমানভাবে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, সমান সমানভাবে বিভক্ত হয়ে দুই ভাগ হয়ে যাবে, দুইটা কোষ হয়ে যাবে, এবং এদের ক্রোমোজোম সংখ্যা এইখানেও যেটা থাকবে, শিশু কোষ যে তৈরি হবে সেখানেও সমান সমান থাকবে, ফলে এটাকে সমীকরণীয় কোষ বিভাজন বলবো। ওকে, এখন আমরা দেখি এটা কোথায় ঘটে, সংজ্ঞা তুলে নাও। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখি এটা কোথায় ঘটে। এইটা প্রাণীদের দেহকোষে ঘটে। দেহকোষে ঘটে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে কোষগুলো আছে এই কোষগুলোর মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। ফলে আমাদের দেহের যে দেখো আমাদের হাড়টা বৃদ্ধি পাইতেছে, আমরা যখন শিশু ছিলাম তখন থেকে এখন পর্যন্ত হাড়টা বৃদ্ধি হয়েছে অনেক, ফলে এই কোষগুলো বিভাজিত হয়েছে। কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে? এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে। ওকে, প্রাণীদের দেহকোষে ঘটে। আর উদ্ভিদের কোথায় ঘটে? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে। বর্ধিষ্ণু অঞ্চলে। বর্ধিষ্ণু অঞ্চল বলতে যেই অঞ্চলগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, যে অঞ্চলগুলো বৃদ্ধি হয়, বড় হয়। ঠিক আছে, উদ্ভিদের বড় হয় কোন অংশগুলা? মুকুল বড় হয়, পাতা বড় হয়, কাণ্ড, শাখা প্রশাখা এইগুলা বড় হয়, এইগুলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। ঠিক আছে, তো উদ্ভিদেরও এই বর্ধিষ্ণু অঞ্চল বা কাণ্ড, পাতা, তারপরে মুকুল এইগুলা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এইগুলোর মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। ওকে, এখন আমরা মাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে এর ধাপগুলো দেখব। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ এবং পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ একটার মাধ্যমে সাইটোপ্লাজম বিভাজিত হয়, আরেকটার মাধ্যমে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভাজিত হয়। ওকে, তো দুইটা পর্যায়ের মাধ্যমে হয়, একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। লিখলাম না, তোমরা লিখবা যে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিসের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। ওকে, তো প্রথমে হয় ক্যারিওকাইনেসিস, এরপর হয় সাইটোকাইনেসিস, অর্থাৎ প্রথমে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে যায়, এরপরে সাইটোপ্লাজমগুলো বিভাজিত হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ক্রোমোজোম এই সবগুলো বিভাজিত হওয়ার আগে কোষকে কিছু প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ যেগুলো যে বিভাজিত হবে এই জন্য কোষটাকে কিছু প্রস্তুতি নিতে হয়। ঠিক আছে, তো প্রস্তুতি নেওয়ার যে ধাপটা এটাকে বলা হয় ইন্টারফেস। সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস। আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। প্রস্তুতিমূলক কাজ করতে হয়, একে কি বলে? একে বলা হচ্ছে ইন্টারফেস।
একে ইন্টারফেস বলে। তো কখনো যদি পরীক্ষায় বলে যে ইন্টারফেস কাকে বল, তাহলে এই সংজ্ঞাটা দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস ঘটার আগে যেই কাজগুলো করতে হয়, কোষকে প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস, ঠিক আছে। এখন ইন্টারফেস যখন হয়ে গেল, তখন নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভাজিত হওয়া শুরু হবে একটা মাতৃকোষের, ঠিক আছে। তো ওই নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভাজিত হওয়াটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে আমি শুরুতে এখন ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করব, ওকে। তাহলে আমরা 1 নম্বর পর্যায়ে এখন ঢুকব। 1 নম্বর পর্যায়ে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এটা একটু রেড পেন দিয়ে লিখে দিই। ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থাৎ যেটার মাধ্যমে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমগুলো বিভাজিত হয়, ওকে। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিসের সংজ্ঞাটা আমি মুখে বলে দিতেছি। যেই প্রক্রিয়ায়, লিখে নাও তোমরা, যেই প্রক্রিয়ায় প্রাণীদের দেহকোষ এবং উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলের কোষের, অথবা এগুলো বাতো, এগুলো তোমাদের মনে থাকবে না, সহজভাবে বললেই, যেই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সমানভাবে বিভাজিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ওকে। আচ্ছা, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে। শুরুতেই ধাপ, যেটা 1 নম্বর ধাপ, এটা কিন্তু পর্যায়, ক্যারিওকাইনেসিস পর্যায়, সাইটোকাইনেসিসও পর্যায় কোষ বিভাজনের। আর ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে এইগুলা, ঠিক আছে। আচ্ছা, ধাপ দেখো, শুরুতে হচ্ছে প্রোফেজ। প্রোফেজ ধাপে আমরা এই যে ধাপগুলো এখন পড়ব, শুরুতেই আমরা বৈশিষ্ট্যটা লিখব, কিভাবে বিভাজিত হয় এটা লিখব, লেখার পর কিভাবে বিভাজিত হয় এটা একটু চিত্রের মাধ্যমেও দেখব, কারণ চিত্রের মাধ্যমে দেখলে কি হবে, একটু ভালো করে মনে থাকবে, ওকে। আচ্ছা, শুরুতেই প্রোফেজ ধাপের 1 নম্বর, প্রথমেই কি হয়? প্রথমেই মাতৃকোষের যেই নিউক্লিয়াসটা আছে, এটা একটু আকারে বড় এবং সুস্পষ্ট হয়। লিখতেছি, তারপর আমি চিত্রেও দেখাই দেবো, ঠিক আছে। নিউক্লিয়াসটি শুরুতেই কলমের কালি আর লিখতেছে না, ওকে। শুরুতেই নিউক্লিয়াস আকারে বড় এবং সুস্পষ্ট হয়। বড় এবং সুস্পষ্ট হয়, অর্থাৎ যেই কোষটা বিভাজিত হবে, ওই কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, এইগুলা আকারে একটু বড় হয়, যেহেতু এটা বিভাজিত হবে, ঠিক না। বিভাজিত যেহেতু হবে, এটা একটু আকারে বড় হলো এবং সুস্পষ্ট হলো, অর্থাৎ খুব ভালো করে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, তাহলে এইটা হচ্ছে তোমাদের একটা কোষ। আচ্ছা, যাই হোক, একটু হালকা রকমের খারাপ হয়েছে, মানায় নাও। এই যে তোমাদের নিউক্লিয়াস, এই যে নিউক্লিওলাস, এই যে হচ্ছে ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াসটা কি হলো, আকারে একটু বড় হলো এবং সুস্পষ্ট হলো, ওকে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের। প্রাণী কোষেও এরকম হবে, প্রাণী কোষটা শুধু একটু গোলাকার হবে। প্রাণী কোষটা মানে দেখাইলাম না, উদ্ভিদ কোষটাই দেখাইলাম, ওকে। এরপরে কি হবে? শুরুতেই নিউক্লিয়াস বড় এবং সুস্পষ্ট হলো। এখন এই নিউক্লিয়াসের ভিতরের যে ক্রোমোজোমগুলো আছে, এগুলো পানি বিয়োজন করে পরস্পর ভেঙে যাবে,
পানি বিয়োজন করে ভেঙে গিয়ে কতগুলা আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করবে। লিখতেছি, তারপর চিত্র দেখাইলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। আগে লিখে দেখো। ক্রোমোজোমগুলো আকারে বড়, ক্রোমোজোমগুলো পানি বিয়োজন করে। ওকে, পানি বিয়োজন করে ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক সুতার গঠন তৈরি করে। নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার ন্যায় গঠন তৈরি করে। আঁকা বাঁকা সুতার মতো গঠন তৈরি করে। এই জিনিসটা কেমন একটু দেখো। জীববিজ্ঞানে চিত্রটাই হচ্ছে মেইন, কারণ চিত্র ছাড়া এখানে বোঝা যায় না। ওকে, এই দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, বড় এবং সুস্পষ্ট। ওকে, এর ভিতরে যে এই যে ক্রোমোজোম যেগুলো পেঁচানো ছিল, এই প্যাচগুলো ভেঙে যায়। পেঁচানো যে কুণ্ডলীটা ছিল এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে নির্দিষ্ট সংখ্যক কিছু আঁকা বাঁকা সুতার মতো গঠন তৈরি করে। কিরকম? এরকম। ঠিক আছে, আর এখানে নিউক্লিওলাসটা আছে। নির্দিষ্ট সংখ্যক কিছু আঁকা বাঁকা সুতার মতো গঠন তৈরি করছে। দেখো, কুণ্ডলীটা ভেঙে গিয়ে এরকম আকার ধারণ করছে। প্রাণী কোষের ক্ষেত্রেও সেম এরকমই হবে। এরকম আরো হবে। ঠিক আছে, আমি দেখাইলাম না, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এইরকম আঁকা বাঁকা সুতার মতো গঠন তৈরি করলো ওই কুণ্ডলীটা ভেঙে গিয়ে। ব্যাস, এখন আরো সামনে আগে চলো, চিত্রটা মিশিয়ে দিলাম, তোমাদের কারো যদি দরকার হয় তুলে নাও। ওকে, এখন কি করবে? সুতার মতো গঠন তৈরি করলো। এখন আচ্ছা, তৈরি হলো। আর এই যে সুতার মতো গঠন তৈরি হলো, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? ক্রোমোজোম। ওকে, তাহলে এখন আমরা জিনিসটা লিখবো, সুতার মতো গঠন তৈরি করে এরপর একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে এগুলোকে, এই সুতার মতো অংশগুলোকে বলে ক্রোমোজোম। ক্রোমোজোম বলে। একটু আগে যে দেখাইলাম আঁকা বাঁকা সুতার মতো অংশ, এগুলো বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত হয়। ওকে, এটা কিরকম হয় দেখো একটু। ঠিক আছে,
এর আগের ধাপে লাইটিং একটু সমস্যা, ওকে। কারেন্ট চলে যাওয়ার কারণে একটু লাইটিং সমস্যা হয়ে গেল, তো ব্যাপার না, আশা করি দেখতে পারতেছো, ওকে। আচ্ছা দেখো, এই যে যেটা দেখাইতেছিলাম, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত হয়। এর আগে এই যে এই ধাপটা যখন ছিল, তখন ক্রোমোজোমগুলো দেখো এরকম ছিল না, এরকম ছিল, ঠিক আছে। এখন এই ধাপে আসে কি হবে, এটা কিন্তু আগের ধাপটা, এই 2 নম্বর ধাপটা। এখন দেখো 3 নম্বর ধাপে কি হবে, এই যে নিউক্লিয়াস বড় করলাম আরো, ওকে। এই যে এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হবে সেন্ট্রোমিয়ার, একটা বিন্দু। এই বিন্দুটার মধ্যে এই যে ক্রোমোজোমগুলো এগুলো যুক্ত হবে। আবার এই যে আরেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দাও, এখানে এই যে ক্রোমোজোমগুলো যুক্ত করে দাও, এরকম সব ক্রোমোজোমগুলো এরকম একটা করে বিন্দুতে যুক্ত হবে, ওকে। এটাই ছিল আমাদের এই ধাপটা, এটাই হচ্ছে প্রোফেজ ধাপ, দ্যাটস, এটা হচ্ছে প্রোফেজ ধাপ। এখন আমরা প্রো মেটাফেজ ধাপের মধ্যে যাব, 2 নম্বর ধাপ, প্রো মেটাফেজ। প্রো মেটাফেজ, ওকে। প্রো মেটাফেজ ধাপে যখন আসবে, এই ধাপটা খুবই স্বল্প স্থায়ী, অল্প একটু সময়ের জন্য এই ধাপটা থাকে, ঠিক আছে। এই ধাপে কি হয়, এই ধাপে প্রথমেই দেখো, এর আগে যখন কোষগুলো আট করছিলাম, নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়ার একটা পর্দা ছিল না, নিউক্লিয়ার পর্দাটা এইখানে বিলুপ্তি হওয়া শুরু হবে, নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে হারায় যাবে, আস্তে আস্তে মিশে যাবে, বিলুপ্তি হওয়া শুরু হবে, ওকে। তো এখানে তুমি যেটা দেখবে যে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস, এই যে ক্রোমোজোম ছিল, এর সাথে যে নিউক্লিওলাস যেটা ছিল সাইডে, ওইটাও বিলুপ্তি হবে, ঠিক আছে। এবং নিউক্লিওলাস বিলুপ্তি হওয়া শুরু হবে, বিলুপ্ত হওয়া শুরু হবে, শুরু হবে, অর্থাৎ এখান থেকে বিলুপ্তি হওয়া শুরু হবে, মিশে যাওয়া শুরু হবে, ওকে। এখন ডান প্রান্ত থেকে ডান মেরু থেকে বাম মেরু পর্যন্ত, অর্থাৎ এই যে কোষ যে একটা আছে, শুরুতেই একটু দেখাই, তারপরে চিত্রটা আঁকি। এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কিছু তন্তুর আবির্ভাব আসবে, তন্তুর আবির্ভাব ঘটবে, তন্তু আসবে, কিছু উৎপত্তি হবে এখান থেকে, ওইগুলোকে বলা হবে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রটা একটু তোমাদের আলাদাভাবে দেখাই দিই, ওকে। স্পিন্ডল যন্ত্রটা হয় মাকু আকৃতির, কিছু তন্তু মাকু আকৃতিতে থাকলে সেইটাকে স্পিন্ডল যন্ত্র বলে, এরকম। এই দেখো, দুই প্রান্ত হবে সরু, মাঝখানটা হবে মোটা, এইটা হচ্ছে তোমাদের স্পিন্ডল যন্ত্র। এই এই যে তন্তুগুলো আছে না, এইগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর এইটা হচ্ছে একটা প্রান্ত, এইটা হচ্ছে আর একটা প্রান্ত, ঠিক আছে। দুই প্রান্ত সরু হয়, মাঝখানটা একটু প্রশস্ত হয়, আর এর মাঝখান বরাবর এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মিশে গেল একটু। তো এই মাঝখানের যে প্রশস্ত অংশটা আছে এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, ওকে। আর এটা পুরোটাকে বলা হয় কি স্পিন্ডল যন্ত্র, এইগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, ঠিক আছে। তো সেকেন্ড টার্মে এই আমাদের 2 নম্বর ধাপে এসে লিখব যে
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। ঠিক আছে, কারণ এখানে এই যে এখন এই তন্তু আসবে, তন্তুগুলো আসবে, সেই জিনিসটাই আমরা লিখবো যে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত বা মেরু থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, আবির্ভাব হয়। এখন তোমরা এইখানে আরেকটা জিনিস লিখবে, আমি লিখবো না, সেটা হচ্ছে যে এই তন্তুগুলোকে ক্রোমোজোমাল, সরি, এই তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলে, যেহেতু এই স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমের সাথে এখন যুক্ত হবে, ক্রোমোজোমগুলো এর আগের ধাপে উৎপন্ন হয়েছে ওইগুলোর সাথে যুক্ত হবে, এই জন্য এগুলোকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। ওকে, এখন দেখো উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যে তন্তুগুলো আসছে এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, এটা লিখে নেবে এখানে। এরপরে যেটা হবে, ক্রোমোজোমগুলো এখন এই তন্তুর সাথে যুক্ত হবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে। যুক্ত, ওকে। আর এটা প্রাণী উদ্ভিদ দুইটা কোষের ক্ষেত্রেই হবে, কিন্তু প্রাণী কোষে আর একটা বিশেষ জিনিস হবে, সেটা হচ্ছে তোমাদের যেই ইয়ে আছে সেন্ট্রিওল যে আছে কোষের মধ্যে, আমাদের সেন্ট্রিওল থাকবে, সেই সেন্ট্রিওলগুলো দুই মেরুতে অবস্থান করবে। এটা যদি কোষ হয়, প্রাণী কোষের এই যে ইয়া, আর এইখানে হচ্ছে তোমার একটা সেন্ট্রিওল, এখানে একটা আরেকটা সেন্ট্রিওল, দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল অবস্থান করবে। ওকে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র হবে, উদ্ভিদ কোষে হবে না। দেখো এটা হচ্ছে তোমাদের মেটাফেজ, প্রোমেটাফেজ ধাপ। আমরা এখন আসবো মেটাফেজ ধাপের মধ্যে। মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপ। ক্লাস প্রায় 29 মিনিটের মতো হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে শেষ করতে। ওকে, দেখো কেরিওকাইনেসিসের মেটাফেজ ধাপে আছি। আচ্ছা দেখো, মেটাফেজ ধাপের মধ্যে আগের ধাপে ক্রোমোজোমগুলা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছিল। একটু ভালো করে চিত্র দিয়ে দেখাই, অথবা আগের চিত্রগুলো একটু দেখাই নিন ভালো করে। শুরুতে দেখো, এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। ওকে, এটা নিউক্লিয়ার পর্দা, যেটা এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে বিলুপ্তি হওয়া শুরু হয়েছিল, মনে আছে? বিলুপ্তি হওয়া শুরু হয়েছিল। এখন ডান প্রান্ত থেকে বাম প্রান্ত পর্যন্ত এই তন্তুগুলার আবির্ভাব হইল। হ্যাঁ, আচ্ছা এখন এই যে ক্রোমোজোমগুলো আগের ধাপে ক্রোমোজোমগুলো এখানে যুক্ত হয়েছিল, স্পিন্ডল তন্তুর সাথে এই ক্রোমোজোমগুলো যুক্ত হয়েছিল, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো এইগুলো যুক্ত হয়েছিল। ওকে, এটা আগের ধাপে হয়েছে। এখন মেটাফেজ ধাপে এসে
এই যে ক্রোমোজোমগুলো যুক্ত হয়েছে এগুলো সব বিষুবীয় অঞ্চল বরাবর থাকবে, অর্থাৎ একদম যে প্রশস্ত অংশটা, স্পিন্ডল যন্ত্রের প্রশস্ত অংশটা বরাবর থাকবে। তাহলে এই মেটাফেজ ধাপে এসে কি হবে, এই ধাপে আসার পর এই যে নিউক্লিয় লাশ, যেটা ছিল এইটা, এবং এই যে কোষের যে পর্দা বিলুপ্তি হওয়া শুরু হয়েছিল, এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, এখানে আর থাকবেই না। ঠিক আছে? আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে, এই তন্তুর যে মাঝ বরাবর যে প্রশস্ত অংশটা বিষুবীয় অঞ্চল, এইটা বরাবর সব ক্রোমোজোমগুলো থাকবে। এই স্পিন্ডল তন্তুগুলোর প্রত্যেকটাতেই যে ক্রোমোজোম থাকবে এমন কথা নাই। ঠিক আছে? কয়েকটাতে থাকবে, কয়েকটাতে নাও থাকতে পারে। তো সবগুলো ক্রোমোজোম এই বিষুবীয় অঞ্চল বরাবর, অর্থাৎ মাঝ বরাবর অবস্থান করবে। ঠিক আছে? আচ্ছা, এবং ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো এবং মোটা হবে। সর্বাধিক খাটো এবং মোটা মানে এইটা যদি একটা ক্রোমোজোম হয়, এর এই যে প্রান্তগুলো আছে এইগুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে। মোটা হবে মানে এগুলো একটু সাইড দিয়ে বেড়ে যাবে, তো সাইড দিয়ে যদি বেড়ে যায় দৈর্ঘ্যটা একটু কমে আসবে, তাই না? এই দেখো, এইগুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে। এই দেখো, মোটা মোটা হয়ে গেছে এবং খাটো হয়ে গেছে। তো এই যে কথাগুলো বললাম এখান থেকে এখান পর্যন্ত, এই কথাগুলাই এই মেটাফেজ, বুঝলা? আচ্ছা দেখো, চিত্রটা তুলে নেওয়া আগে, তারপর আমি মেটাফেজ ধাপটা দেখাইতেছি, কি লিখবা সেটা দেখাইতেছি। শুরুতেই ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর অবস্থান করে, মাঝ বরাবর বা যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। অবস্থান করে। তারপরে কি বললাম, নিউক্লিয় লাশ এবং কোষ পর্দা, সরি নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে। আর কি নিউক্লিয়ার পর্দা, পর্দার বিলুপ্তি ঘটে। আগের ধাপে বিলুপ্তি ঘটা শুরু হয়েছিল, এই ধাপে পুরোপুরি বিলুপ্তি ঘটে। ঠিক আছে? আচ্ছা, এই ধাপে ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো এবং মোটা হয়। খাটো এবং মোটা হয়। ওকে, আচ্ছা, এখন এই ধাপের শেষের দিকে যেই সেন্ট্রোমিয়ারগুলো ছিল, ক্রোমোজোমের মাঝ বরাবর যেই সেন্ট্রোমিয়ারগুলো ছিল, এই যে সেন্ট্রোমিয়ারটার বিভাজন হওয়া শুরু হবে, অর্থাৎ মাঝ বরাবর বিভাজন হওয়া শুরু হবে। পরের ধাপে গিয়ে এটা দুইটা বিভাজন হয়ে যাবে।
ঠিক আছে, বিভাজিত হওয়া শুরু হবে এখানে। ঠিক আছে, দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হওয়া শুরু হয়। সেন্ট্রোমিয়ার বিভাজিত হওয়া শুরু হয়। হয় ওকে, এটাই হচ্ছে তোমাদের মেটাফেজ ধাপ। এখন আরেক পরের ধাপে যাবো, এটা হচ্ছে অ্যানাফেজ। মেটাফেজ, এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ, আচ্ছা অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে এসে ওই যে সেন্ট্রোমিয়ার বিভাজিত হওয়া শুরু হয়েছিল, এখানে পুরোপুরি বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সেন্ট্রোমিয়ার এখানে পুরোপুরি বিভাজিত হওয়া শুরু মানে হয়ে যাবে, এবং স্পিন্ডল তন্তু যেটা ছিল, স্পিন্ডলে যে তন্তুগুলো ছিল এটার মাঝ বরাবর ছিল না সেন্ট্রোমিয়ার গুলা, এ তখন বিভাজিত হয়ে গেল। এরকম তো নাকি, দুইটা একসাথে লাগানো ছিল, বিভক্ত হয়ে গেছে সবগুলো, এখানে ছিল এখানে ছিল এখানে ছিল, সবগুলো এরকম বিভাজিত হয়ে যাবে, হয়ে এই এই সেন্ট্রোমিয়ার গুলা কেন্দ্রের দিকে, মানে এই যে মেরুর দিকে যাওয়া শুরু করবে। এইটার মেরু এবং এই মেরু, এই মেরুর দিকে এটা যাওয়া শুরু করবে, এইটা এই মেরুর দিকে আসা শুরু করবে, সবগুলোই। এখানে যেটা দেখবে এটার এই পেশেজটা এই মেরুতে, এই পেশেজটা এই মেরুতে আসা শুরু করবে। ঠিক আছে, আচ্ছা এখন সেই দুটাকে লিখে ফেলে যাও, একবারে পুরোটাই বলা যাবে না। শুরুতেই কি হবে, সেন্ট্রোমিয়ার পুরোপুরি বিভাজিত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন হয়ে যায়। হয়ে যায় মানে কি, ওই যে পুরোপুরি দুইটা ভাগ হয়ে গেল। এখন সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর দিকে গমন করা শুরু করে। গমন করা শুরু করে মানে যাওয়া শুরু করে, মানে দুই মেরুর দিকে সেন্ট্রোমিয়ার গুলো ক্রোমোজোম সহ যাওয়া শুরু করে। ওকে, এরপর যখন, এখন সেটা চিত্রে যেটুকু দেখলা এটুকু লিখলাম। এখন এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে, স্পিন্ডল তন্তুর যাওয়া শুরু করলো, এই সময় এই ক্রোমোজোমগুলোকে ইংরেজির ভি, এল, জে এবং আই, এই চারটা অক্ষরের মতো লাগে। ভি, এল, জে, আই, এই চারটা অক্ষরের মতো দেখা যায়। ঠিক আছে, আই, ভি, এই দেখো এইটাকে ভি এর মতো অনেকটা দেখা যাইতেছে। ঠিক আছে, এই যে এইটাকে, ওকে। এরপর এল এর মতো দেখা যায়। এল কিরকম, এটা একটু লম্বা, এটা একটু খাটো, এই দেখো এল এর মতো দেখা যাইতেছে। ঠিক আছে না, এল এর মতো দেখা যাইতেছে অনেকটা। এরপর জে এর মতো দেখা যাইতেছে। আচ্ছা এটাতে তো দুইটা থাকবে না, এটা জে এর মতো দেখা যাইতেছে। ওকে, ঠিক এরকমই থাকে যখন বিভাজিত হয়, যখন দুই মেরুর দিকে যাওয়া শুরু করে, ঠিক এইরকম আকৃতিতে তারা যাওয়া শুরু করে। ইংরেজি
ভি এল জে এবং আই। আই কোনটা? ধরো এখানে অল্প একটু, আর এটা পুরোটাই এই যে আই এর মতো, এখানে অল্প একটু আই এর মতো দেখা যাইতেছে, এটা জে এর মতো, এটা এল এর মতো এবং এটা ভি এর মতো দেখা যাইতেছে। তাই এগুলোকে, এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এই ভি এর মতো যে ক্রোমোজোমটাকে দেখা যায় ওইটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক, এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর এইটার নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। এটার নাম কি? টেলোসেন্ট্রিক। এটা তোমরা সাইড নোট দিয়ে লিখে রাখবা, ঠিক আছে? অনেক সময় এমসিকিউতে দিবে যে ইংরেজি অক্ষর ভি এর মতো দেখা যায় যেই ক্রোমোজোমটাকে, তার নাম কি? ওটার নাম হবে কি? মেটাসেন্ট্রিক। এল এর মতো দেখা গেলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো দেখা গেলে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই এর মতো দেখা গেলে টেলোসেন্ট্রিক। এটা তোমরা সাইড নোট দিয়ে লিখে রাখবা এবং ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তো এই যে এখন আমরা যে পয়েন্টটা লিখব যে কেন্দ্রের দিকে গমনের সময়, মানে দুই মেরুর দিকে গমনের সময় দিকে গমনের সময় এদের অবস্থান অনুযায়ী, ক্রোমোজোমগুলোর অবস্থান অনুযায়ী অবস্থান অনুযায়ী এদেরকে ইংরেজি অক্ষর ভি এল জে এবং আই এর মতো দেখা যায়। মতো যায়। ওকে, এখন এই ধাপে স্পিন্ডল যেই তন্তুগুলো ছিল এইগুলোর বিলুপ্তি হওয়া শুরু হবে এই ধাপের শেষের দিকে এসে। এই ধাপের শেষের দিকে এসে স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্তি হওয়া শুরু হবে। এই ধাপের শেষে স্পিন্ডল তন্তুর লিখে নিও, হ্যাঁ, স্পিন্ডল তন্তুর বিলুপ্তি হওয়া শুরু হয়। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের অ্যানাফেজ ধাপ। আচ্ছা, অ্যানাফেজ। এখন আমরা আসবো টেলোফেজ, শেষ ধাপে। টেলোফেজ। টেলোফেজ ধাপে এসে কি হবে? শুরুর যে ধাপটা ছিল এটার বিপরীত ঘটনাগুলো এখানে ঘটবে। অর্থাৎ ক্রোমোজোমগুলো যে মেরুর দিকে যাওয়া শুরু করছিল এগুলা পুরোপুরি মেরুতে চলে যাবে, গিয়ে আবার ওই যে যেই পেঁচানো কুণ্ডলী আকার ধারণ করবে। কারেন্ট চলে আসছে, লাইটিং। আচ্ছা, তো ক্রোমোজোমগুলো এখন দুই মেরুতে চলে যাবে। চলে যাওয়ার পর সেইখানে গিয়ে আবার আগের মতো পানি এবার যোজন হবে। আগেরবার বিয়োজন করছিল, পানি ছেড়ে দিছিল, এবার পানি গ্রহণ করবে। পানি গ্রহণ করে আবার কুণ্ডলীর মতো আকার ধারণ করবে, ঠিক আছে? আর স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যে যন্ত্রটা, এটা বিলুপ্তি হয়ে যাবে। আবার কি হবে? নিউক্লিয়ার যে পর্দা এবং নিউক্লিওলাস এগুলো আবার আসবে। ওকে, আচ্ছা দেখো, ক্রোমোজোমগুলা
ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করে। অবস্থান করবে। ওকে, এরপর স্পিন্ডল যন্ত্রে বিলুপ্তি হওয়া শুরু হয়। আচ্ছা, এটা পরে লিখি, যেহেতু এটা শেষে গিয়ে একদম বিলুপ্তই হয়ে যাবে, এটা পরে লিখি। এরপর দেখো, ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করবে, আবার পানি শোষণ করে। আরে পানি শোষণ বা গ্রহণ করে, পেঁচানো কুণ্ডলীর আকার ধারণ করবে। আকার ধারণ করে। ওকে, পেঁচানো কুণ্ডলীর আকার ধারণ করে, পানি শোষণ করে। এরপর নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। লাসের আবির্ভাব ঘটে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো দুই মেরুতে গেল, কুণ্ডলী আকার ধারণ করলো, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস এসে গেল। এরপর কি হবে? স্পিন্ডল তন্তুর বিলুপ্তি ঘটবে। স্পিন্ডল তন্তুর ঘটবে। ঘটে কি হবে? স্পিন্ডল বিলুপ্তি হয়ে গেল, নিউক্লিয়ার পর্দা এসে গেল। চিত্রের মাধ্যমে একটু দেখে দেখো। আগে তবে কি ছিল? দুই মেরুর দিকে যাওয়া শুরু হয়েছিল। ওকে, দুই মেরুতে মনে করো এখন পৌঁছে গেল। আসলে এটা যদি ভিডিও দিয়ে দেখাইতে পারতাম অনেক ভালো হইতো। আচ্ছা, ভিডিও লাগবে না, আমি এইটা মিশিয়ে দেওয়ার পর পুরো প্রসেসটা আরেকবার দেখাবো একদম শুরু থেকে। ওকে, আচ্ছা, এই দেখো, এখন এইগুলো সব দুই মেরুতে এসে পৌঁছে গেল। এটা যেটা ছিল সেটা আসলো, এটা যেটা ছিল সেটা আসলো, এটা যেটা ছিল সেটা আসলো। আসার পর এরা সবাই একত্রিত হইল। এখানে এসে সবাই একত্রিত হয়ে এরকম আবার পেঁচানো আকার ধারণ করলো। ঠিক আছে, এই মেরুতে যেগুলো আসছিল ওরাও একসাথে হয়ে এরকম পেঁচানো আকার ধারণ করলো। নিউক্লিয়ার পর্দা চলে আসছে, এই যে নিউক্লিয়ার পর্দা দিয়ে দিলাম, এটাতেও নিউক্লিয়ার পর্দা দিয়ে দিলাম। ঠিক আছে, নিউক্লিয়ার লাশ চলে আসছে, নিউক্লিয়ার লাশ এটাতেও দিছি, এটাতেও দিছি। ব্যাস, দুইটা নিউক্লিয়াস কিন্তু হয়ে গেছে, তাই না? আমাদের কেরিওকাইনেসিস যেটা করতে চাইছিল, যে দুইটা নিউক্লিয়াস বানাইতে চাইছিল, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমগুলো বিভাজিত করতে চাইছিল, দেখো বিভাজিত কিন্তু হয়ে গেছে। দুইটা নিউক্লিয়াস, বিভক্ত নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন সাইটোপ্লাজম তো একটাই আছে। এখন তাহলে সাইটোকাইনেসিস যেটা পর্যায়, ওই পর্যায়ে গিয়ে এখন সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যাবে। কিভাবে হয় দেখো। তো এটা ছিল তোমাদের টেলোফেজ ধাপ। ওকে, কোনোখানে যদি বুঝতে না পারো সেটা আমাকে অবশ্যই জানাও। না জানালে কেমন হবে? আর জানাও, তারপর দেখো ক্লাস কত দ্রুত পাও। ওকে, আচ্ছা, শুরু থেকে আমি একবার প্রসেসটা দেখাই। আরে কলমই আর লিখতেছি না, কালি ভরানো হয়নি। দেখো, রেড পেন দিয়ে একটু দেখাই দিই। এই যে কোষ, একটা কোষের ভিতরে শুরুতে এই যে ভালো মতো মনে করো যে সব কিছু আছে, থাক, আবার বিভাজিত হইতে হবে। দেখো বিভাজিত কেমনে হয়। পরের ধাপে কি হলো? আঁকা বাঁকা কিছু সুতার মতো অংশ তৈরি হলো।
তবে নিউক্লিয়াসটা বড় এবং সুস্পষ্ট হইলো। এরপর আঁকাবাঁকা কিছু সুতার মতো অংশের সৃষ্টি হইলো। ওকে, এরপর আঁকাবাঁকা সুতার মতো অংশগুলা তৈরি হওয়ার পর এরা সেন্ট্রোমিয়ার নামক বিন্দুগুলোর মধ্যে যুক্ত হইল। সেন্ট্রোমিয়ার নামক কিছু বিন্দুতে যুক্ত হলো। এরকম আরো হবে, আমি জাস্ট দুইটা দিয়ে দেখালাম। এটা হচ্ছে নিউক্লিওলাস। ওকে, এরপর ধাপে প্রথমেই নিউক্লিয়াস ছিল, এরপর নিউক্লিয়াসের এই কুণ্ডলীটা ভেঙে গিয়ে সুতার মতো আঁকাবাঁকা অংশের তৈরি করলো। এগুলো নির্দিষ্ট সংখ্যক হয়। এরপর ওই নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুগুলোতে যুক্ত হলো। ওকে, এরপরে এই যে কোষের যে নিউক্লিয়ার যে পর্দাটা আছে, এই পর্দাটা বিলুপ্তি হওয়া শুরু হয় এবং যে নিউক্লিয়াসটা ছিল এইটাও বিলুপ্তি হওয়া শুরু হয়। আর এই বিলুপ্তি হওয়া শুরু হয় এবং স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়। স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়। ওকে, আর এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে যুক্ত হয়। আরো অনেকগুলোই হবে, আমি জাস্ট দুইটা দিয়ে দেখাইলাম। এরপরে কি হবে, এরপরে দেখো, এরপরে ওই যে ক্রোমোজোমগুলো আছে, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, এখানে আসবে না। ঠিক আছে, এরপর ক্রোমোজোমগুলা মাঝ বরাবর অবস্থান করবে। মাঝ বরাবর অবস্থান করবে। ওকে, মাঝ বরাবর অবস্থান করার পর এইগুলা বিভাজিত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার যেগুলো ছিল, সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর বিভাজিত হয়ে যাবে। ওকে, এরপর সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে বিভাজিত হয়ে যাওয়ার পর এগুলা দুই মেরুর দিকে যাওয়া শুরু করবে। দুই মেরুর দিকে যাওয়া শুরু করবে। দুই মেরুর দিকে এরা যাইতেছে। এই সময় এদের আকৃতিগুলা ভি, এল, জে এবং আই, এই চারটা অক্ষরের মতো দেখা যাবে। ওকে, এরপর কি হবে, এরা দুই মেরুতে পৌঁছে যাবে। এই সবগুলা দুই মেরুতে আসলো, আসার পর এরা কুণ্ডলীর মতো আবার আকার ধারণ করলো। নিউক্লিয়াস আসলো, নিউক্লিয়ার পর্দা আসলো, এটা এই মেরুতে আবার আসে, কুণ্ডলীর মতো আকার ধারণ করলো। এই যে নিউক্লিয়াস আসলো, নিউক্লিয়ার পর্দা আসলো। কারা? এই যারা দুই মেরুর দিকে যাইতেছিল, এরা সবাই দুই মেরুতে পৌঁছে যাবে, একত্রিত হয়ে এরকম আকার ধারণ করবে। ব্যাস, এটা হচ্ছে তোমাদের ক্যারিওকাইনেসিসের পুরো ধাপটা। ওকে, এখন আমরা সাইটোকাইনেসিসটা দেখবো। তাহলে এবারকার আমাদের ধাপের নাম হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস ক্লাস প্রায় 1 ঘন্টার কাছাকাছি, আর লম্বা করবো না। তো সাইটোকাইনেসিস যে সাইটোপ্লাজমের বিভাজন, এইটা সম্পর্কে তোমাদের বই এত বিস্তারিত দেওয়া নাই, তারপরেও আমি জাস্ট একটু দেখাই দিতেছি। দেখো, সাইটোকাইনেসিস শুরু হবে তোমাদের নিউক্লিয়াস দুইটা বিভাজিত হওয়ার পরে। ওকে, এখানে একটা নিউক্লিয়াস থাকলো, এখানে একটা নিউক্লিয়াস থাকলো, আর বাইরে কি থাকলো, সাইটোপ্লাজম। এর আগের ধাপে কি হয়েছে, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এখন এই ধাপে এসে সাইটোপ্লাজমের মাঝ বরাবর এরকম একটা প্লেট চলে আসে। ঠিক আছে, এই প্লেটটা আসার পরে এক সময় এটা পুরোপুরি বিভাজিত হয়ে যায়। এখানে একটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা নিউক্লিয়াস থাকে, বিভাজিত হয়ে গেল। ঠিক আছে, বিভাজিত হয়ে এখানে আরেকটা কোষ সৃষ্টি করলো। বিভাজিত হয়ে কি করলো, আরেকটা কোষ সৃষ্টি করলো। পরস্পর দুইটা আলাদা আলাদা কোষ সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, দেখো দুইটা আলাদা আলাদা কোষ কিন্তু
সৃষ্টি হয়েছে, এখানে একটা, এখানে একটা। তো দেখো দুইটা আলাদা আলাদা কোষ সৃষ্টি হয়ে গেল কিভাবে, সাইটোপ্লাজমটা মাঝ বরাবর একটা প্লেট সৃষ্টি হয়ে দুইটা বিভক্ত হয়ে গেল, এইভাবে সাইটোকাইনেসিসটা শেষ হয়ে গেল। এর আরও কিছু ব্যাখ্যা আছে যেগুলো তোমাদের এই বইয়ের মধ্যে দেওয়া নেই, শুধু তোমরা শেষে এসে লিখে দিতে পারো যে সাইটোপ্লাজম এরপর মাঝ বরাবর বিভাজিত হয়ে দুইটি আলাদা আলাদা কোষের সৃষ্টি করে, এইভাবে কি হয় মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। তো এটাই ছিল তোমাদের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ধাপ। সাইটোকাইনেসিস সম্পর্কে তোমাদের বই হয়তো বলা নাই, তো এইটুকু বলে দিলাম, তোমরা এইটুকু লিখে দিতে পারো পরীক্ষার খাতায়। তাহলে এখন প্রশ্ন যদি আসে সাইটোকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস কোথায় ঘটে এবং কিভাবে ঘটে, ধাপগুলো কি কি, এগুলো যদি আসে আশা করি সুন্দরভাবে উত্তর দিতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।